নমস্কার। খবরদার কথা নয়, একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগরতলা শহরসহ শহরতলি এবং সমস্ত মহকুমা স্তরে আরও সমস্যাটা বেশি। কী সেই সমস্যা? জ্বালানি সংকট। জ্বালানি সংকট বলতে আমি শুধুমাত্র পেট্রোল ডিজেলের কথা বলবো না, গ্যাসের ক্ষেত্রেও বলবো। এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সব মিলে আগরতলা শহরের পরিস্থিতি কবে উন্নত হবে তার নিশ্চয়তা নেই, অন্তত সরকার পক্ষে। খাদ্য জনসংভরণ দপ্তর তারা কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তো শোনা যাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে এই অন্তত জ্বালানি সংকট মিটতে পারে। এখন সবই তো সম্ভব, কিন্তু যে বাস্তব ঘটনাটা হচ্ছে যে আগরতলা শহর সহ সমস্ত মহকুমা সদরে এই সংকটটা কিন্তু থাকার কথা ছিল না। কারণ আগরতলা শহরের নিকটবর্তী জায়গায় আমাদের শেকেরকোটে এফসিআই এবং আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওরা মিলে তারা এখানে একটা ডিপো করার কথা ছিল, দুটো গুদাম। একটা হচ্ছে তেলের জন্য তেলের ডিপো, আরেকটা হচ্ছে খাদ্য গুদাম। এটা 2016 সালের সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গিয়েছিল, নির্মাণ কাজ ছাড়া, অর্থাৎ জমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গিয়েছিল। কিন্তু এর পরে কিন্তু আর 1 ইঞ্চিও কাজ এগোয়নি। কেন এগোয়নি তা আমরা জানি না। সরকার পক্ষ বলতে পারবেন, এই কথা প্রশ্ন রাখলে পরে তারা অ্যাভয়েড করেন। এই মুহূর্তে যা পরিস্থিতি, ধর্মনগরে তেলের যে ক্রাইসিস, ধর্মনগরে যেখানে তেল থাকার কথা, পরিশোধিত পেট্রোল এবং ডিজেল, সেখানেও একটু সংকট চলছে। আমাদের কাছে একটা অসমর্থিত সংবাদই বলবো, কারণ তিনি তার পরিচয়টা গোপন রাখতে বলেছেন। ঘণ্টাখানেকের ভেতরে একটা রেলের রেক পেট্রোল এবং ডিজেল নিয়ে ধর্মনগরে প্রবেশ করার কথা। এই নিয়েই আমাদের আলোচনা। কেন এই ধরনের ঘটনা ঘটল, অ্যাভয়েড করার সুযোগ ছিল কিনা, আগরতলা শহর বা সমস্ত ত্রিপুরা রাজ্যে কত ভেহিকেলস এই সমস্যায় পড়েছে, এই সমস্যার সঙ্গে অন্যান্য সমস্যাগুলিও যুক্ত হয়ে গিয়েছে, খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছে ব্যাপক। এই নিয়েই আজকে আলোচনা করব। এসেছেন আমাদের সমাজপ্রেমী সমাজসেবক শ্রী মৃন্ময় চক্রবর্তী, আমার বাঁ দিকে বসেছেন। মৃন্ময়বাবু, একদম সরাসরি বলি, আপনি নিজেও এটার সঙ্গে যুক্ত, আপনার নিশ্চয়ই কোনো একটা ভেহিকেলস আছে। কীভাবে দেখছেন এটা? কেন এটা কি মানে তৈরি করা এই এটা ক্রাইসিসটা? না, ক্রাইসিসটা তো মানে সাধারণভাবে যেটা বলা হয় প্রকৃতির উপরে দেওয়া হয়। প্রকৃতির কারণে প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টি বন্যা এসবের কারণে, ধস এসবের কারণে এটাকে দোষ দেওয়া হয় সাধারণভাবে। এটা তো মানে নিশ্চিত যে ধরুন এই যে রাস্তাটা আছে সেটা একটা মানে ঝুঁকিপূর্ণ রাস্তা, কিন্তু এই রাস্তা সারাইয়ের জন্য সবসময় সমস্ত সরকার চেষ্টা করে, সে রাস্তাটা ঠিক হয় না। আর যেহেতু এটা ঠিক সমস্ত সিজনে এটা যাতে চলতে পারে, বিশেষত এই বর্ষাকালীন সময় বা বৃষ্টির সময় যাতে এটা চলতে পারে, তার জন্য এটাকে ঠিকঠাক রাখাটাও সরকারের একটা প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এটাকে বলা হয় লাইফ লাইনই বলা হয়। এই লাইফ লাইনে যদি ধরুন আমাদের মতো ত্রিপুরা প্রত্যন্ত এলাকার যে রাজ্য, সেই রাজ্যে যদি সমস্ত জিনিসপত্র ঠিকঠাক না আসে, তাহলে সাধারণভাবে সমস্ত মানুষের উপরেই এটার প্রভাব পড়ে। তো সেদিক থেকে বলছি যে এটাকে বলা হয় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রশাসনের তৈরি করা একটা ফাঁদ। প্রশাসন এই ফাঁদটাকে তৈরি করে রাখে, এটাকে স্থায়ী সমাধানের দিকে তারা যায় না। কারণ ধরুন এটা ঘটা যদি ঘটেই, কারণ আমরা দেখলাম যে উষ্ণায়নের কারণে আপনার লাগাতারভাবে হিট ওয়েভ চলছে, ত্রিপুরা রাজ্যেও চলছে হিট ওয়েভ। 36 ক্রস করলে পরপর 2 দিন যদি 36 ক্রস করে, তাহলে সেই রাজ্যটাকে বা সেই এলাকাটাকে হিট ওয়েভ হিসেবে চিহ্নিত করা হয়। তো এটা তো ত্রিপুরা রাজ্যে চলছে, তারপরেও আপনার বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি বাদল হওয়ার চান্স থাকে। কিন্তু সেই সময়ে আমার জায়গায় যেটা আছে, ধরুন ত্রিপুরা রাজ্যে অন্তত এই সমস্ত জিনিসপত্রগুলির মজুত রাখাটা সরকারের একটা ন্যূনতম মানে প্রধান দায়িত্বের মধ্যে পড়ে।
কারণ এটা যদি আপনি সার্ভিসটা এটা যদি আপনি ঠিক না দিতে পারেন, রাস্তাটা যেমন লাইফ লাইন, এই বিষয় জ্বালানিটাও তো একটা লাইফ লাইন। জ্বালানির সাথে সমস্ত জিনিসপত্রের দাম সম্পর্ক থাকে, বা বাইরে থেকে যে আমরা সমস্ত জিনিসেই বাইরে থেকে আমদানি করা হয়, সেই সমস্ত জিনিসপত্রের দাম পর্যন্ত আপনার বেড়ে যাচ্ছে এখনো পর্যন্ত। সরকার এই প্রশ্নে আপনার একদম মানে ভাবলে সিনিভাবেই থাকে। তা জ্বালানি তেলের প্রশ্নেই হোক, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রশ্নে একটা নাম কাওয়াজতে একটা ভিজিট করা হয়, সে তারপরে আবার সেই থাকে। সেদিক থেকে এটা দেখছি, কারণ এটা ধরুন আপনার কি এত বছর যাবৎ কখনো কোনো সময় আমি দেখিনি যে তেল সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হতে হয়েছে। হ্যাঁ, এটা কখনো দেখা শুনিনি। গতবারও হয়েছে, তারা লাগাতো, মানে রাস্তাটা তো আজকের না, সেদিক থেকে বলছি যে এটা কখনো হয়নি। বিশাল বড় লাইন রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে, তো সেদিক থেকে বলছি এটা একটা মানে একটা গভর্নমেন্টের কেয়ারলেস অ্যাপ্রোচ, কেয়ারলেস একটা স্টেপস তারা অ্যাপ্রোচও রাখছে, আর সেইভাবে একটা পদক্ষেপ। কোনো এক মন্ত্রী এখান থেকে বাইরে গেলেন ইলেকশন ক্যাম্পেইন করতে, সেই জায়গায় গিয়ে একটা আপনার বক্তব্য রাখছেন, 10 দিন পরে চিফ মিনিস্টার মানে পেট্রোলিয়াম কেন্দ্রীয় মন্ত্রীকে আপনার চিঠি লিখছেন। সেই হিসেবে এটা মানে পুরো গভর্নমেন্ট একটা কেয়ারলেস যেই সরকার। আর তার জন্যে আমার মনে হয় যে তারা যেটা বলেন ইলেকশনে ক্যাম্পেইন করার সময়, তারা বলেন মোদি মানে চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলও এটা বলেছেন, মোদির গ্যারান্টিটাই আসল, মোদি এটাই হচ্ছে গ্যারান্টি, এটাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছে যে এটাই হচ্ছে মোদি সরকারের বা মোদির গ্যারান্টির একটা জলজন্ত প্রমাণ আর কি, যে তেল সংগ্রহ করতে গিয়ে সাধারণ যে তারা পুলিশের লাঠি পেটা খেতে হবে, সেটা হচ্ছে গ্যারান্টি আর কি। আর মানুষ সেটা থেকে মনে হয় শিক্ষা নেবে, যে শিক্ষা নিয়ে এই সরকারটার যে কেয়ারলেস পজিশনটা আছে তার সমুচিত জবাব তারা দেবেই। একটা বিষয় যে এই যে তেলের সংকট, এই তেলের সংকটের জন্য যারা দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত আছেন, ওই খাদ্যটাদ্য বাড়িতে পৌঁছে দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে আছে, তারা রাত্রি 10টা, 10:30, 11টা পর্যন্ত এই কাজটা করার পরে তারপরে আবার গিয়ে লাইন দিচ্ছে। এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার পথটা কীভাবে দেখছেন আপনি? কীভাবে এটা কীভাবে ব্যাখ্যা করবেন? না, আপনি এটা ধরুন সারাদিনের কাজকর্ম করার পর তারা তো তেল নেয়, তেলটা নেওয়ার পরে সারাদিন সেই তেলটা ব্যবহার করে, গ্যাসটা তারা ব্যবহার করে, রাত্রেবেলা সন্ধ্যার পরে তারা 7টা, 8টা, 9টার সময় তারা লাইন নেয়। আপনি দেখুন লাইনটা যে হয়, লাইনটা ভোর রাত্র পর্যন্ত শেষ হয়, ভোর রাত। আবার অনেক দেখবেন আপনি শুধুমাত্র যারা জিনিসপত্র সরবরাহ করেন শুধু তারাই না, যারা জীবন নির্বাহ করেন, এই যানবাহনের উপর নির্ভর করে যারা জীবন নির্বাহ করেন, সংসার চালান, অটো যারা চালান, তাদের ক্ষেত্রে আপনি দেখুন, যারা ছোটো গাড়িগুলি চালান তাদের ক্ষেত্রে দেখুন, স্কুল কলেজে যারা যান, যারা স্কুল কলেজের যে সার্ভিস থাকে সেগুলো দেখুন। আর শুধু তো এটা টাউনে আমরা দেখছি, শহরের মধ্যে প্রত্যন্ত এলাকায় তো আরও প্রবল আপনার এই যে এই জলের সাথে পেট্রোল মেশানো হচ্ছে। এটা দেখা যাচ্ছে জল 1 লিটার পেট্রোল কেনা হয়, তার মধ্যে 500 গ্রামই থাকে আপনার জল। এইসবও তো বিক্রি হচ্ছে, কারণ চড়া দামে আপনার খোলা বাজারে, যেটাকে মানে ব্ল্যাক বলা হয়, ব্ল্যাকে আপনার এইসব বিক্রি করা হচ্ছে। আমি বলছি যে এটা শুধুমাত্র শহরের মধ্যে যদি আমরা এই বিষয়টাকে দেখি, প্রত্যন্ত এলাকার মধ্যে তো ত্রিপুরাটাই এমনিতেই প্রত্যন্ত এলাকা, ত্রিপুরা তার মধ্যেও আরো প্রত্যন্ত এলাকা আছে, সেই সমস্ত জায়গাতে তো এটার প্রভাব আরো বিশাল। সেদিক থেকে বলছি যে এই সরকার যদি এই সমস্ত ক্ষেত্রেও ভালোভাবে একটা নজর দেয়, যে আমরা ত্রিপুরা রাজ্যের গত 6 বছর যাবৎ এই সরকারটার পাওয়ারে আছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের এই যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের প্রশ্নে এই সরকারটার একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ লাগাতারভাবেই দেখা যাচ্ছে আর কি, আর বড় বড় আওয়াজ তারা দিয়ে যান আর কি। ঠিক একটু আগে আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি সরাসরি অভিযুক্ত করেছেন সরকারকে, বলছেন যে 4.5 এবং 5 মাস ধরে খাদ্যশস্যের ব্যাপক অভাব চলছে গ্রামে গঞ্জে, বিশেষ করে উপজাতি অধ্যুষিত অঞ্চলে। লংথরাই ভ্যালি, গঙ্গানগর, রাইমা ভ্যালি, দামছড়া, গন্ডাছড়া থেকে শুরু করে সুদূর উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ব্যাপক অবস্থা চলছে, সঙ্গে যুক্ত হয়েছে ম্যালেরিয়া। রাজ্য প্রশাসন কোথায়, কী বলবেন? না, রাজ্য প্রশাসন কোথায়, আমি তো আগেই বললাম যে এটা হচ্ছে মোদী সরকারের গ্যারান্টি ত্রিপুরা রাজ্যে, যেটা দেখা গেল এবার। এখন হচ্ছে যে ধরুন এই যে আপনার ড্রাই সিজন,
সব সময় সমস্ত এটা বিশেষজ্ঞরাই এটাকে বলেছেন, এই সিজনটা হচ্ছে ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত যে সিজনটা, মাঘ ফাল্গুন থেকে এই সিজনটা হচ্ছে ড্রাই সিজন, শুকনা মরশুম। এই সিজনে আপনার কাজকর্ম খুব থাকে না, ফসলের প্রচণ্ড অভাব থাকে, শাক সবজি সমস্ত কিছুর দিক থেকে একটা অভাব থাকে। আর এইবারটা মানে একদম চূড়ান্ত স্তরের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, আবহাওয়া উষ্ণায়নের প্রভাব। সেদিক থেকে এই সরকারটা তো মুখ লুকিয়ে থাকলো। এই সরকার এই সমস্ত ক্ষেত্রে মোকাবেলা করার বদলে মুখ লুকিয়ে থাকলো। কিছু কিছু সামাজিক সংস্থা বেরিয়ে কাজ করেছে, সরকার নেই, সরকার নেই, কে কাজ করেছে কে কাজ করেনি সেটার হিসাব সামাজিক সংস্থা। মানুষ সরকার তাকে নির্বাচিত করেছে এই সমস্ত সমস্যাগুলিকে মোকাবেলা করার জন্য, সমাধান করার জন্য। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা গেল এই সরকারটা লুকিয়ে আছে, মুখ লুকিয়ে আছে। হ্যাঁ, সেই দিক থেকে বলছি যে এই সরকারটা মানে এই যে আমার মনে হয় তারা এইসব বিষয়ে জানে না যে কখন ত্রিপুরা রাজ্যের মানুষের প্রচণ্ড অভাব, প্রচণ্ড সংকট দেখা যায়, এটা তাদের অভিধানে মনে হয় নেই। মোদির গ্যারান্টির মধ্যে মনে হয় এই সমস্ত বিষয়গুলি নেই। না হলে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে 40 লক্ষ মানুষ, তার মধ্যে যে প্রায় বেশি 30% মানুষই আপনার ট্রাইবেল উপজাতি মানুষ, সেই সমস্ত এলাকার মধ্যেই আপনার সবচেয়ে বেশি ক্রাইসিস, সবচেয়ে বেশি সংকট, খাদ্যের সংকট, জলের সংকট। আপনি দেখুন ত্রিপুরা রাজ্যে জলের জন্য এবার প্রচন্ড রাস্তা রোকো। ইলেকশনের সময় ডেভেলপমেন্টের ইস্যু ধরে ভোট বয়কট করলো, রাস্তা ঠিক নেই, জল নেই, এইসব মহিলারা রাস্তায় নেমেছে। এগুলো তো কোনো রাজনৈতিক দলের ব্যাপার না, সরকার সেগুলো প্রোভাইড করতে পারছে, দিতে পারছে না। তার মানে হচ্ছে সরকারের যে ডিপার্টমেন্টগুলি বা সরকারের এই ডিপার্টমেন্টগুলিতে যারা দায়িত্বে আছেন, যে সমস্ত নেতা মন্ত্রীরা দায়িত্বে আছেন, তারা এই সমস্ত প্রশ্নে অনেক বেশি উদাসীন, তারা জানেনই না এই সমস্ত সময়ে কী ধরনের কাজ জরুরি ভিত্তিতে করতে হয়, এগুলি তারা জানেন না। তারা শুধুমাত্র আপনার বড় বড় কথাই বলতে পারেন, কাজের কাজ কিছু তারা করতে পারেন না। সর্বশেষ প্রশ্ন, HIR হীরা, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে অ্যান্ড এভিয়েশন, হীরা নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক ব্যাখ্যা ছিল, কোথায় গেল সেই হিরে? কি দেখছেন? না, ত্রিপুরাতে তারা হাইওয়ে ওই আমাদের সোনারপুর এই জায়গা এখনও ঠিক হলো না। গঙ্গার নিচে দিয়ে রেল যাচ্ছে, ভারতবর্ষের একটা স্টেটে করে দিয়েছে তারা, সেই রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সব মিলে বিদেশি সহায়তা নিয়ে করে ফেলেছে। গঙ্গার নিচ দিয়ে রেল যাচ্ছে, আমরা একটা পাহাড়ের মাঝখান দিয়ে রেল আনতে পারছি না, আমরা ভুগছি। সোনারপুরের কতটুকু জায়গা, রাস্তা আজকে কত বছর ধরে দেখুন এই জায়গাটা রয়েছে। ইন্টারনেট সার্ভিস আপনি নিজেও বুঝতে পারছেন কী অবস্থা, এই যে কথা বলছি আদৌ মানুষের কাছে যাবে কখন জানি না। আর হলো এভিয়েশনে তো এয়ারপোর্টে গিয়ে মানুষ পৌঁছানোর পরে ঠিক হচ্ছে উনি যেতে পারবেন কি পারবেন না, টিকিট থাকা সত্ত্বেও কীভাবে ব্যাখ্যা করবেন? না, এটা ব্যাখ্যা মানে আমার মনে হয় তারা ব্যাখ্যার মানে বাইরে, তারা যে বিষয়গুলি তারা এখন সামনে রাখার চেষ্টা করে, যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি দিয়েই তাদেরকে ব্যাখ্যা করা দরকার। কারণ এই সমস্যাগুলিকে তৈরি করার জন্যই এই সরকারটা আছে বা এই দলটা আছে। এই সমস্যাগুলি সমাধান করার জন্য তাদের কাছে কোনো ধরনের রাস্তা নেই, তারা সেই সমস্ত রাস্তাগুলিকে কলাপস করে দিয়েছে। কারণ এই রাস্তাগুলো হচ্ছে ব্যক্তির উপর নির্ভরশীল, কর্পোরেটদের উপর নির্ভরশীল। আপনি হাইওয়ে করবেন, কর্পোরেট যেতে হবে। আপনি ইন্টারনেট করবেন, কর্পোরেটের উপর যেতে হবে। রেল কর্পোরেটের উপর যেতে হবে। আপনি বিমানবন্দর কর্পোরেটদের উপর যেতে হবে। আবার সেই কর্পোরেটরাই মানে কালো টাকার পাহাড় নিয়ে নাকি বসে আছে, কালো টাকার পাহাড় নিয়ে আছে কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে, তারা নাকি টেম্পু দিয়েও সেই টাকাগুলি পৌঁছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী নিজেই বলেছে, সেখানে আবার ইডি দৌড়চ্ছে না, ইডিও দৌড়চ্ছে না। বা এটাও বুঝতে হবে যে এখন যেই প্রধানমন্ত্রী টেম্পু দিয়ে টাকা যাচ্ছে সেটা খবর, হ্যাঁ এটা খবর। তার মানে হচ্ছে আমরা যেটা বলি, মানে আমরা সাধারণভাবে সবাই যেটা বলে, যদি কর্পোরেটরা কোনো একটা রুলিং পার্টির পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে রুলিং মানে যে কোনো রাজনৈতিক দলের পক্ষে যদি দাঁড়িয়ে যায়, তাহলে সিটিং যে রাজনৈতিক দলটা আছে, পাওয়ারের যে রাজনৈতিক দলটা আছে, তার কিন্তু অশনি সংকেত। কারণ তারা যে পাওয়ারে আসবে তার পক্ষেই কর্পোরেটরা চলে যায়, এটা সাধারণভাবে বলা হয়। তাহলে তো এটা মোদি তো স্পষ্ট, সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট স্পষ্টভাবে বলে দিল যে আমার সাথে ভারতবর্ষের যেটা রুলিং ক্লাস যেটাকে বলি আমরা অর্থনীতির ক্ষেত্রে, সেই রুলিং ক্লাসটা আমার থেকে শিফট করে গেছে, মানে কংগ্রেসের দিকে চলে এসছে। তার মানে আমার পতনটা অবশ্যম্ভাবী। যদি এটা অভিযোগ হয়, এটা যদি অভিযোগ হয় তাহলে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন জায়গা থেকে খবরাখবর আসেন, উনি কি ব্যবস্থা নিলেন?
উনি তো ব্যবস্থা নিয়েছেন সেটা হচ্ছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স হচ্ছে অপোজিশনের জন্য। হ্যাঁ, অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলিকে শেষ করে দেওয়ার জন্য আমার এই সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে, স্বশাসিত সংস্থা, হ্যাঁ, তাদেরকে আমি কাজে লাগাবো। আপনি দেখুন না, এই প্রথম ভারতবর্ষে কোনো একটা ইলেকশন কমিশন কোনো একটা রাজনৈতিক দলে, প্রধান বিরোধী দলের যে প্রেসিডেন্ট, উনি ইলেকশনের প্রশ্নে, ভোটের পরিসংখ্যানের প্রশ্নে একটা চিঠি দিয়েছিলেন। কি জবাব উনি ইলেকশন কমিশন দিয়েছে? এই ধরনের জবাব কখনো কোনো সময় কোনো ইলেকশন এটা দেননি। কিন্তু 52 সাল থেকে ইলেকশন কন্ডাক্ট হচ্ছে, ইভেন টিএন সেশন পর্যন্ত দেননি। হ্যাঁ, সেটা কিন্তু এবার ওরা দিয়ে দিয়েছেন, যদিও সকালে দিয়েছেন, বিকালে ভুল পাল্টে নিয়েছেন। সেটাই বলছি যে এই সরকার যেগুলি সমস্যা সমাধান করা হয়েছিল, তারা আবার নতুন করে সমস্যাগুলি তৈরি করছে। আর এটাই হচ্ছে সরকারের প্রথম, এই সরকারটাকে বুঝতে গেলে এটাকে আগে বুঝতে হবে যে সরকারটাই হচ্ছে সমস্যা তৈরি করার জন্য, সমস্যার সমাধান করার জন্য না। তার জন্য বলছি, হীরা, মানিক, যাই কিছু তারা বলে, ত্রিপুরা রাজ্যে হীরা আছে, তাহলে আপনার ঝাড়খণ্ডে কি আছে, উড়িষ্যাতে কি আছে? উড়িষ্যাতে তো উনি বলেছেন 25 বছরে এই সরকারটা ওই যে নিউ জেনারেশন, এই জেনারেশনের ডেভেলপমেন্ট করতে পারেনি। কিন্তু ইলেকশনটা শেষ, এই নিউ জেনারেশন যারা ডেভেলপমেন্ট করতে পারেনি, যে রাজনৈতিক দল, বিজু জনতা দল, তাদের সমর্থনই তাদেরকে অপরিহার্য হবে, এই সরকারটাকে নিতে হবে। কিন্তু ইলেকশনের সময় আমি কমপ্লেন করে দিলাম, আমি অভিযোগ করলাম যে তারা 25 বছরের যুবকদের ভবিষ্যৎ কিছুই করে। তার জন্য বলছি, ওটা হচ্ছে 2019-এ সাহায্য নিয়েছে। ক্রাইসিসের জন্যই এই সরকারটা তৈরি করা হয়। এই সরকার সবসময় একটা ক্রাইসিস তৈরি করে রাখে। ঠিকই, আপনি যেটা বলেছেন তার সঙ্গে আমরাও সহমত পোষণ করি যে এই ক্রাইসিসের থেকে বেরিয়ে আসার জন্যই তো সরকার, ক্রাইসিস তৈরি করার জন্য সরকার হবে কেন? আমাদের প্রশ্নটা সেখানেই। এবং যারাই বলছেন যে অটো করে টাকা আসছে ইত্যাদি ইত্যাদি, যিনি বলছেন বা যারা বলছেন, তারা সেটা বলছেন না যে কি করে এই দেশের একজন সাংসদ গ্রিন করিডোর দখল করে বা পেরিয়ে বিদেশে পালিয়ে গেলেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ শুধু নয়, পর্ণ ছবি প্রকাশ করার অভিযোগ, তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। আজ সকালে যিনি অভিযোগ এনেছিলেন, প্রায় 3000 ক্যাসেটের কথা অভিযোগ করেছিলেন, সেই বিধায়ককে আজকে সকালে ডিটেইন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়নি এখনও পর্যন্ত, সর্বশেষ খবর, কিন্তু তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আশা করছি আমাদের এখানকার সংকট নিরসনে সবাই মিলে ব্যবস্থা করবেন, কারণ এই রাজ্যটা আমাদের সকলেরই, ব্যক্তি বিশেষের কারণ নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।